আলোচিত নাইকো দুর্নীতি মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন বেগম খালেদা জিয়া। সর্বোচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত। পৌর নির্বাচনে জয়ী হতে একক প্রার্থী নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। মনোনয়ন চূড়ান্ত করতে সন্ধ্যায় গণভবনে বৈঠক। সিলেটের চাঞ্চল্যকর শিশু সাইদ হত্যা মামলার রায় আজ। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশাবাদ বাদীপক্ষের। ভেজাল খাদ্যের সয়লাব। রাজধানীর বাজার বেশিরভাগ খাদ্যপণ্যেই আছে বিষাক্ত রাসায়নিক। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। এবং আজ থেকে নির্ধারিত ৬টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। নিশ্চিতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। উচ্চ আদালতের নির্দেশে নাইকো দুর্নীতি মামলায় আজ বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি জানান, নাইকো দুর্নীতি মামলা চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে আপিল করবেন বেগম জিয়া। এদিকে দুদকের আইনজীবী বলেছেন, বেগম জিয়ার বিরুদ্ধে অপরাধে প্রাথমিক প্রমাণ রয়েছে। তিনি জানান, বেগম জিয়া জামিন আবেদন করলে হাইকোর্টের নির্দেশে অনুযায়ী জামিনের বিষয়টি বিবেচনা করবেন আদালত। হাইকোর্টের নির্দেশে প্রায় 7 বছর স্থগিত থাকার পর সোমবার বেগম জিয়ার বিরুদ্ধে আলোচিত নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ শুরু হচ্ছে। এদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, নাইকো দুর্নীতি মামলা বৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া। যেহেতু হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছেন হাজির হওয়ার জন্য, সে উচ্চ আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নেত্রী নাইকোর মামলায় হাজির দেবেন এবং আশা করি আমরা বিচারে উচ্চ আদালতে বা আমরা যেখানেই বিচার হোক আমরা ন্যায় বিচার পাবো। দুদকের আইনজীবী বলেন, সোমবার বেগম জিয়া আত্মসমর্পণ করলে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী জামিনের বিষয়টি বিবেচনা করবেন আদালত। 2 মাসের মধ্যে সারেন্ডার করতে হবে এবং ওনার বেলটা যেন শ্যাল কনসিডার করা হয়। হাইকোর্ট ডিভিশনের অবজারভেশন আছে যে মানে এখানে অপরাধের প্রাথমিক সত্যতা আছে। প্রধানমন্ত্রী থাকাকালে বেগম জিয়া ক্ষমতার অপব্যবহার করে কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন সহ 5 জনের বিরুদ্ধে এই মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সেখানকার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সুমন। স্বপ্ন, আপনি জানেন যে নাইকো দুর্নীতি মামলায় আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিম্ন আদালতে আসবেন, অর্থাৎ আত্মসমর্পণ করবেন। উচ্চ আদালত থেকে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল এবছরের 18 জন। এই 18 জনের যদিও এই উচ্চ আদালত থেকে এই আদেশটি দিয়ে বলা হয়েছিল 2 মাসের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হতে হবে, তবে এই আদালতটি নিম্ন আদালতে এসে পৌঁছায় 30 সেপ্টেম্বর। সে কারণেই কিন্তু এই 30 সেপ্টেম্বরের পর থেকে 2 মাস গণনা শুরু হয়। সেই হিসাবে আজকে অর্থাৎ 30 নভেম্বর তার আত্মসমর্পণের শেষ দিন হিসেবে গণ্য হয় এবং আজকেই তিনি এখানে আসবেন। এবং আমি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার গুলশানের বাসভবন থেকে এই আদালতের অভিমুখে রওনা দিবেন। তারপর তিনি এখানে এসে তার এই মামলার ব্যাপারে তিনি আরেক নাইকো মামলায় আরেকটি আপিল করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তার আইনজীবীরাও কিন্তু এইরকম তথ্যই আমাদেরকে জানিয়েছেন। তিনি যে এই আদালতে আসবেন সে কারণে কিন্তু এই আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী আর যতগুলো শাখা রয়েছে তাদের সবগুলো শাখার সদস্যদেরকেই দেখছি, বিশেষ করে গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে এখানে কিন্তু আমরা দেখছি। আর এই মামলা সম্পর্কে কিছু তথ্য আমি জানিয়ে রাখি যে 2007 সালের 9 ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুদক।
2008 সালের 5 মে এ মামলায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় 13,777 কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। পরে নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ও নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন বেগম খালেদা জিয়া। এর পরপরই কিন্তু এই রিট আবেদনটি হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয় এবং তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। তিনি আজকে এখানে এসে জামিন চাইবেন, পাশাপাশি তো বলেছি আরেকটি তিনি আপিল করবেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আদালতে আসলে কি অবস্থা ঘটে, আদালত কি ধরনের নির্দেশনা দেন, সেটি কিন্তু আমরা এখান থেকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। স্বপ্না। দর্শক, নিম্ন আদালত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ। নির্বাচনে জয়ী হতে একক প্রার্থী নিশ্চিত করতে চায় দলটি। সেক্ষেত্রে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তির সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বিস্তারিত ইজাজ শৌমিকের রিপোর্টে। 28 নভেম্বর নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে জানানো হয় 30 ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেবেন দলীয় সভানেত্রী। এর আগে 26 নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে নৌকা প্রতীকের একক মেয়র প্রার্থী বাছাইয়ের নির্দেশ দেন। বৈঠকে জেলা, উপজেলা, শহর বা পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে স্থানীয় সাংসদের পরামর্শে একজন মেয়র প্রার্থী বাছাই করে দলের সভানেত্রীর কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে প্রত্যেকটি পৌরসভায় সম্ভাব্য একাধিক প্রার্থী থাকায় একক প্রার্থী বাছাই করা বেশ কঠিন বলে মনে করেন দলের নেতারা। আওয়ামী লীগের মধ্যে বহু নেতাকর্মী আছে এবং বহু যোগ্য প্রার্থী আছে যারা পৌরসভা, জাতীয় সংসদে নির্বাচন করার মতো একটা এলাকায় বহু প্রার্থী আছে। স্বাভাবিকভাবে সেখান থেকে সবচেয়ে ভালো প্রার্থীটা বাছাই করার ক্ষেত্রে একটু তো সমস্যা হয়। বিদ্রোহী প্রার্থী থাকার কোনো সুযোগ নেই। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাউর প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি এই ভুলটা করে তাহলে তার বিরুদ্ধে যে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্বোচ্চ যে শাস্তি বিধান আছে সেটাই প্রয়োগ হবে। এদিকে ক্ষমতাসীন মহাজোটের শরিক দলগুলো এককভাবে নির্বাচন করবে নাকি সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি 14 দল। জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম মনে করেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা। 14 দলের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে। 14 দলেরও সম্ভাব্য যে ক্যান্ডিডেট আছে তাদের ব্যাপারে আমরা আলোচনা করব। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন। আমরা দল জোটগত হবে একসঙ্গেই আছি। যদি একসঙ্গে আমরা ইলেকশন নাও করি তারপরে 14 দলের সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনটি হবে। তবে আওয়ামী লীগ নেতারা মনে করেন জনপ্রিয়তা যাচাইয়ে স্থানীয় নির্বাচনে সব দলেরই এককভাবে নির্বাচনে অংশ নেওয়া উচিত। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে পৌর নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত করতে আজ বৈঠকে বসবে আওয়ামী লীগ। সন্ধ্যায় গণভবনে দলের 18 সদস্যের মনোনয়ন বোর্ডের এই বৈঠক বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বৈঠকে সংসদীয় বোর্ডের 11 জন সদস্য উপস্থিত থাকবেন। আগামী 30 ডিসেম্বর দেশের 236টি পৌরসভায় অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা ইতোমধ্যেই শুরু করেছেন নির্বাচনী নানা তৎপরতা। এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে নরসিংদীর শিল্প শহর মাধবদীতে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। মেয়র প্রার্থীরা ভোটারদের আশীর্বাদ নিতে জনসংযোগ আর সভা সমাবেশ শুরু করেছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনে করেন দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলে তৃণমূল থেকে সঠিক নেতৃত্ব উঠে আসবে। আর বিএনপি প্রার্থী মনে করেন স্থানীয় নির্বাচনে দলের চেয়ে ব্যক্তিকে বেশি প্রাধান্য দেন ভোটাররা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই নিজের অবস্থানকে জানান দিতে প্রচার প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য মেয়র প্রার্থীরা। তারা পাড়া মহল্লায় সভা সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে পৌরবাসীকে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। এদিকে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলে তৃণমূল থেকে সঠিক নেতৃত্ব উঠে আসবে বলে মনে করেন আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। দলীয় মনোনয়ন দিয়ে যদি দলীয় প্রতীক দিয়ে নির্বাচন, এখানে দল থেকে একটি
মানে সঠিক নেতৃত্ব উঠে আসবে তৃণমূলের ভোটের মাধ্যমে। বিএনপি প্রার্থী ও বর্তমান মেয়র মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে তিনি পুনরায় এ পদে নির্বাচিত হবেন। জনগণের প্রত্যাশা ছিল মাধবদীর বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন এবং মাধবদীতে ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায়কে হটিয়ে দেওয়া। তা আমি আমার মনে পড়ে যতটুকু আমি চেষ্টা করেছি জনগণের সেবক হিসেবে এই 5টি বছর অতিবাহিত করতে। এদিকে পৌর নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের কিন্তু ভাগ করা আছে, যেমন মনোনয়ন বিতরণ এবং গ্রহণ একটা টাইমে হবে, তারপরে যাচাই বাছাই হবে, তারপরে প্রত্যাহার হবে এবং তারপরে প্রতীক বরাদ্দ হবে। সেই অনুযায়ী আমাদের মানে সিকোয়েন্স অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজ আগাতে হবে। মাধবদী পৌরসভায় মোট ওয়ার্ড সংখ্যা 12টি আর ভোটার রয়েছেন 27,706 জন। সময় সংবাদ, নরসিংদী। দেখছেন সময় সংবাদ। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো ধুনধুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। সিলেটের শিশু আবু সাইদ হত্যা মামলার রায় আজ সকালে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে গতকাল বিকেলে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ। এ সময় মামলার প্রধান আসামি কনস্টেবল এবাদুর রহমান, রাকিব, মাসুম ও গ্যাদাকে আদালতে হাজির করা হয়। গত 11 মার্চ নগরীর ঝেরঝেরি পাড়া থেকে 4র্থ শ্রেণীর ছাত্র আবু সাইদকে অপহরণের পর হত্যা করা হয়। পরে 14 মার্চ সাইদের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। দর্শক, এই মুহূর্তে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, আপনি যেমনটি বলছিলেন, শিশু সাইদ হত্যা মামলার এই আজকে রায় ঘোষণা হবে কিছু সময় পরেই, এবং এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খুব দ্রুত সময়ের মধ্যে এই আদালত, এই ট্রাইব্যুনাল বিচার কাজ শেষ করেছে। গত 18 তারিখ এই মামলার চার্জ এখানে দাখিল করা হয়েছে এবং গঠন করা হয়েছিল। 19 তারিখ থেকে, এই মাসের 19 তারিখ থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং আজ নিয়ে 8 কার্য দিবসে, এই 8 কার্য দিবসই এই মামলার সকল বিচারিক কার্যক্রম শেষ করে রায়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে এবং আজকে দুপুরে পরপরই এই মামলার রায় ঘোষণা করা হবে। এবং এই মামলার যে 4 জন আসামি রয়েছেন, এই 4 জন আসামি পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এবাদুর রহমান, যিনি পুলিশের তখন কনস্টেবল ছিলেন, এয়ারপোর্ট থানার কনস্টেবল, তাকে বরখাস্ত করা হয়েছে এবং তাকেও প্রধান আসামি করা হয়েছে। আমার সাথে এই মুহূর্তে এই আদালত প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন এই আদালত অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মালিক। আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে আজকে তো কিছু সময় পরে রায় ঘোষণা হবে, রাষ্ট্রপক্ষ থেকে আপনারা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই মামলা বিচারিক কার্য সম্পন্ন করেছেন। আপনারা রাষ্ট্রপক্ষ থেকে এই মামলার কি ধরনের রায় আশা করছেন? দেখুন, আমরা সিলেটের মধ্যে এটা ইতিহাস সৃষ্টিকারী একটা মামলা এবং মাত্র 8 কার্য দিবসে আমরা মামলাটা সাক্ষ্য সমাপ্ত করেছি এবং আজকে রায়ের জন্য ধার্য আছে এবং 11টার সময় মাননীয় ট্রাইব্যুনাল এজলাসে উঠবেন। 11টার পরে যে কোনো সময় উনি রায় ঘোষণা করবেন, রায় প্রস্তুত আছে। শুনছিলাম আমাদের পিপি অ্যাডভোকেট পিপি আমাদেরকে বলছিলেন যে রায় প্রস্তুত রয়েছে, কিছু সময় পরে রায় ঘোষণা হবে। এই যে শিশু আবু সাইদকে তার মামা সম্পর্কে, তাকে মামা ডাকতো, পাড়ার মামা এবাদুর রহমান ফুসলিয়ে তাকে নিয়ে মুক্তিপণ 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তাকে হত্যা করেছেন। এবং আমার সাথে রয়েছেন এই শিশু আবু সাইদের বাবা মোহাম্মদ আব্দুল মতিন, উনি এই মামলার বাদীও। ওনার কাছে জানতে চাইবো, আজকে আপনার শিশু, আপনার যে সন্তান, এই সন্তানের হত্যার আজকে রায় ঘোষণা করা হবে কিছু সময় পরে এবং 4 জন আসামি পুলিশের হেফাজতে রয়েছে, আইনের আশ্রয় রয়েছে। আপনি আদালতের কাছে কি ধরনের রায় আশা করছেন? আমি আদালতের কাছে সুন্দর একটা রায় ঘোষণা করতে চাই, যাতে 4 জন আসামির ফাঁসি হয়। স্বপ্ন, আপনি শুনছিলেন এখানে শিশু সাইদের বাবাও এই আসামিদের ফাঁসি দাবি করছেন এবং এখানে যারা আছেন সবাই এই মর্মান্তিক হত্যাকাণ্ডের আসামিদের ফাঁসি দাবি করছেন এখানকার সবাই। স্বপ্ন, এই ছিল সিলেটের আদালত প্রাঙ্গণ থেকে শিশু সাইদ হত্যা মামলার সর্বশেষ।
দর্শক, সিলেটে শিশু আবু সাইদ হত্যা মামলার রায় আজ, আর এই বিষয়ে সিলেট শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামে আজ শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। দ্বিতীয় ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ সিলেট। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনকে ঘিরে প্যারিসে পরিবেশবাদীদের কর্মসূচিতে পুলিশের বাধা, ব্যাপক সংঘর্ষ, আটক 2 শতাধিক। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দর্শক, নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের মামলায় আসামিদের রিমান্ড চেয়ে আদালতে তোলার কথা রয়েছে। সেখানকার সবশেষ খবর জানতে চলে যাব রিপোর্টার শেখ জায়েদের কাছে। জায়েদ, কিছুক্ষণ আগে নূর হোসেন সহ 7 খুন হত্যা মামলা এবং আইনজীবী চন্দন সরকার হত্যা মামলার যে আসামি নূর হোসেন সহ 23 জন আসামিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে তোলা হয়। সেখান থেকে এই মামলাটি জেলা জজ আদালতে পাঠানো হয়েছে শুনানির জন্য। এই মুহূর্তে তাদেরকে এই জজ আদালতে তোলা হয়েছে এবং এই আসামিরা কিন্তু এই আদালতের ভিতরে অবস্থান করছেন। আপনি জানেন যে গত বছর এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটে। অপহরণের পর 7 জনকে হত্যা করা হয় এবং হত্যা করে তাদের লাশ শীতলক্ষা নদীতে ফেলে দেওয়া হয়। গত 13ই নভেম্বর নূর হোসেনকে নারায়ণগঞ্জের এই আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তবে তার রিমান্ড আবেদন করেনি, পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন করা হয়নি। কিন্তু এই মুহূর্তে যেটি হচ্ছে যে আইনজীবী চন্দন সরকার হত্যা মামলা এবং কমিশনার নজরুল ইসলাম হত্যা মামলায় তাদেরকে আদালতে আনা হয়েছে এবং শুনানি শেষে পরবর্তীতে কি হয় সেটি আমরা জানাতে পারবো। তবে যেটা হচ্ছে 9:45 দিকে তাদেরকে কোর্টে নিয়ে আসা হয় এবং এই 7 খুন মামলায় যেই আসামিদেরকে আনা হয়েছে এর মধ্যে নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তারা রয়েছেন এবং অন্যান্য আসামিরা রয়েছেন। গ্রেপ্তার মোট 23 জনকে এই আদালতে নিয়ে আসা হয়েছে। আমরা এই শুনানি শেষে হয়তো আইনজীবীদের সাথে কথা বলে মামলার পরবর্তী অবস্থা সম্পর্কে জানতে পারবো। তবে নূর হোসেনের বিরুদ্ধে এবং যেই আসামিদেরকে নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে এবং সবকিছু মিলিয়ে এগুলোর বিরুদ্ধে কিন্তু নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম তিনি কিন্তু হাইকোর্টে একটি নারাজি আবেদন করেছেন, সেটি গতকালকে করেছেন। তবে এর মধ্যে সেটি আজকেও হাইকোর্টেও শুনানি হওয়ার কথা রয়েছে। তবে এই আদালতে কিন্তু এই আসামিদেরকে হাজির করা হয়েছে এবং এই মুহূর্তে শুনানি চলছে, তাদেরকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদালতের বারান্দার চিত্র। এখানে প্রচুর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, তারা আছেন এবং আজকে এই আসামিদেরকে আদালতে হাজির করা উপলক্ষে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা এখানে পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ সদস্য সহ অনেক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা দেখতে পেয়েছি। তবে এই মুহূর্তে যেটি হচ্ছে যে শুনানি চলছে ওপরে এবং কিছুক্ষণ পর আমরা জানতে পারবো যে পরবর্তী কার্যক্রম আসলে কি এবং পরবর্তী কবে আবার তাদেরকে আদালতে তোলা হবে এবং আজকে শুনানি শেষে কি সিদ্ধান্ত দেন আদালত সেই বিষয়টি আমরা জানতে পারবো। তবে 7 খুনের যে মামলা সেই মামলা এবং আরেকটি মামলা হচ্ছে আইনজীবী চন্দন সরকার হত্যা মামলা, এই দুটি মামলাতেই কিন্তু এই আদালতে নিয়ে আসা হয়েছে এবং নজরুল ইসলাম হত্যা মামলার শুনানিটি এখন জজ আদালতে চলছে। দর্শক, নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের মামলায় প্রধান আসামি নূর হোসেন সহ 23 আসামিকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে। আর সেই বিষয়ে আমাদের সঙ্গে সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার শেখ জায়েদ। রাজধানীর বাজারগুলোতে বিক্রি হওয়া খাদ্য পণ্যের শতকরা 50% রয়েছে মানবদেহের জন্য ক্ষতিকর দূষণযুক্ত উপাদান। আর পুষ্টিগুণ ও অন্যান্য মানের বিচারে প্রায় 100% পাওয়া যাচ্ছে কোনো না কোনো সমস্যা। বাংলাদেশ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগারে নমুনা পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত ফলাফল দিচ্ছে এমনই সব তথ্য। সরকারের বিভিন্ন নজরদারি সংস্থার বারবার অভিযানের পরও ভেজাল সংস্কৃতির মহামারী থেকে মিলছে না মুক্তি। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে দেশের বিরাট জনগোষ্ঠী। রামিম হাসানের রিপোর্ট। আজ প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরিফিন। বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, সেটা হয়তো পাচ্ছি আমরা, কারণ একবিংশ শতাব্দীর বাংলাদেশে অন্তত খাবারের অভাবে কেউ মারা যায় না। কিন্তু নিরাপদ খাদ্য কতটুকু নিশ্চিত হচ্ছে? সমাজের দরিদ্র শ্রেণীর কথা বাদ দিলেও কি নিশ্চিত করে বলা যাবে নিরাপদ খাদ্য প্রাপ্তিতে 100% স্বাধীন বাকি জনগোষ্ঠী? নিজেরা তো বিষ খাচ্ছি, আবার বাচ্চার ক্ষেত্রে তো এটা যখন করি তখন খুবই কষ্ট লাগে যে এতটাই অসহায় যে কিছু করার নাই।
বাংলাদেশ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষায় 2010 থেকে 2013 পর্যন্ত সারা দেশ থেকে সংগৃহীত 21,860টি খাদ্যপণ্যের 50 ভাগেই ভেজাল পাওয়া গেছে। আর গেল 6 মাসে খোলা ও প্যাকেটজাত 621টি খাদ্যের নমুনা পরীক্ষায় দেখা গেছে অর্ধেকেরও বেশিতে রয়েছে বিষাক্ত রাসায়নিক এবং শতভাগই সঠিক মান পূরণে ব্যর্থ। 40% থেকে 50% পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে অ্যালার্জি পাচ্ছে। বেশিও তো অনেক সময় বেশিও আসে। শতভাগ মানে পরিপূর্ণ খাদ্য পাচ্ছেন কিনা? না শতভাগ পাওয়ার আমরা সুযোগ হয় নাই, আমরা সুযোগ পাইনি এখন পর্যন্ত আমরা পাইনি। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে প্রায় 45 লক্ষ মানুষ, যা ক্যান্সারের মতো মারাত্মক সব জটিল রোগের আশঙ্কাকে উস্কে দিচ্ছে। আমরা এখনই এফেক্টেড হচ্ছি এরকম না, এটা একটা স্লো পয়জনিক ডেফিনেটলি। তো এখন থেকে আমাদের কন্ট্রোল করতে হবে, নেক্সট জেনারেশনের জন্য এটা আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে। অথচ ভেজাল রোধে সারা বছরই অব্যাহত রয়েছে নজরদারি সংস্থাগুলোর অভিযান, কিন্তু থামছে না এই অপসংস্কৃতি। অসাধু ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে কোনো উপায় হোক অধিক মুনাফা, তার মধ্যে যদি সেই বিবেকবোধটা কাজ না করে তাহলে সবসময় আসলে এনফোর্সমেন্ট করে কিন্তু আসলে এটা সমাধান করা যায় না। ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত ফরাসি সেনাপতি নেপোলিয়নকে প্রতিদিন খাবারের সাথে সামান্য পরিমাণে আর্সেনিক মিশিয়ে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যা করেছিল তাদের চিরশত্রু ব্রিটিশরা। আজকাল আমরা বাংলাদেশিরা নিজেরাই নিজেদেরকে বিভিন্ন স্লো পয়জনিং এর মাধ্যমে ঠেলে দিচ্ছি মৃত্যুর দিকে। শুধুমাত্র ভেজাল খাদ্যদ্রব্যের মাধ্যমে যে পরিমাণে রাসায়নিক আমাদের শরীরে প্রতিদিন প্রবেশ করছে তা শুধুমাত্র আমাদেরকেই নয়, আমাদের পরবর্তী প্রজন্মকেও ঠেলে দিচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই 6টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হওয়ায় সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান চলছে। ভোর থেকে ময়মনসিংহ শহরের প্রবেশ মুখগুলোতে অভিযান শুরু হয়, চলে সকাল 10টা পর্যন্ত। পুলিশ জানায়, সকালে শহরতলি শম্ভুগঞ্জ মোড় এবং রহমতপুর বাইপাস মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করে জেলা প্রশাসন। পরে মহাসড়কে চলাচলকারী পণ্য বোঝাই ট্রাক ও পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় নির্ধারিত 6টি পণ্য পরিবহনে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের অপরাধে ট্রাকের চালক, সরবরাহকারী এবং পণ্যের মালিক সহ 5 জনকে জরিমানা করা হয়। ষাটের দশকে উৎপাদনশীল খাতের অগ্রযাত্রার লক্ষ্য নিয়ে চালু হয় টঙ্গী রাজুক ও বিসিক শিল্পাঞ্চল। স্বাধীনতার পর কয়েক দফা উদ্যোগ নিয়ে সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্লটও বরাদ্দ দেওয়া হয়। তবে নানা সমস্যায় বেশিরভাগ প্রতিষ্ঠান বেশি দিন টেকেনি। কিছু কিছু কারখানার ধরন বদলেছে, কোনোটি পড়ে আছে অচল হয়ে। টঙ্গী শিল্পাঞ্চল নিয়ে সাজিদ রাজু ধারাবাহিকের আজ প্রথম পর্ব। 1964 সালে গঠন করা হয় ইস্ট পাকিস্তান স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন ইপসিক, যা স্বাধীনতার পর পরিচিতি পায় বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন বিসিক হিসেবে। এরই ধারাবাহিকতায় টঙ্গীর পাগাড় মৌজায় প্রায় 75 একর এলাকা জুড়ে গড়ে ওঠে বিসিক শিল্পাঞ্চল। তবে 80-র দশকে এবং 2000 সালে 2 দফায় কিছুটা উন্নয়ন হলেও শতভাগ প্লটে গড়ে ওঠেনি শিল্প। গ্লাস ফ্যাক্টরি ছিল, টেক্সটাইল মিলগুলো নাই, এখন গার্মেন্টস শিল্প এলাকা বেশি, ফ্যান ফ্যাক্টরি আছে, যে একটা প্যাকেজিং কোম্পানি আছে। মালিকের কারণে তো বন্ধ হয়েছে, তো ব্যবসা করতে লোন লইছে, তার লোন শুধু এবার পড়তেছে না। পৃষ্ঠপোষকতার জন্যই বেশিরভাগ এটা এই পজিশনটা হয়েছে। আমরা ওই সময় যাদেরকে অ্যালটমেন্ট দিয়েছিলাম বা যারা শিল্প কারখানা করেছিলেন, পরবর্তী সময়ে সেটা বিভিন্ন খাতে বিভিন্ন চাহিদা অনুযায়ী সেই শিল্পগুলোর কিছু পরিবর্তন হয়েছে, মালিকানা পরিবর্তন হয়েছে, ব্যবসার পরিবর্তন হয়েছে। একইভাবে টঙ্গী ব্রিজ থেকে চেরাগালি পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সড়কের 2 পাশের জায়গা শিল্প প্লট হিসেবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয় পূর্ত মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তবে সব প্লটে শিল্প স্থাপন সম্ভব হয়নি, লাভজনক না হওয়ায় বন্ধ হয়ে যায় কোনো কোনো কারখানা। পরে 90-এর দশকে এর কিছু কারখানা ছেড়ে দেওয়া হয় বেসরকারি খাতে বা ব্যক্তি মালিকানায়। নির্দিষ্ট জায়গায় আপনার শিল্পাঞ্চল ছিল, যেরকম তেজগাঁ করছিল, তারপর বঙ্গবন্ধু এসে আপনার টঙ্গী করছে। এখন কিন্তু দেখবেন যে যারা বৃহৎ শিল্প গড়ে তুলেছে তাদের কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই, তারা জমি পাইছে, খরিদ করছে, তাদের টাকা আছে, তারা সেখানে শিল্প করে ফেলছে। এইরকম হওয়া উচিত না। কালের বিবর্তনে এই 2 শিল্পাঞ্চলের পরিধি বেড়ে এখন তা ছড়িয়ে পড়েছে পুরো গাজীপুরে। শুধু সিটি কর্পোরেশনের ভেতরে গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে প্রায় 600 শিল্প কারখানা। তাই সংশ্লিষ্টরা বলছেন, শিল্প শহর গাজীপুরের জন্য এখনই দরকার একটি দূরদর্শী এবং বৃহৎ শিল্প পরিকল্পনা।
সাজিদ রাজু, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বন্দরের তত্ত্বাবধায়ক পানামা পোর্ট লিংকের অব্যবস্থাপনা ও খানাখন্দকে ভরা রাস্তার কারণে পণ্য আমদানি ও পরিবহন নিয়ে নাজেহাল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের ব্যবসায়ীরা। এ কারণে আমদানিতে আগ্রহ হারানোর পাশাপাশি ওই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক ব্যবসায়ী। এতে রাজস্ব আদায় কমছে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। বিস্তারিত মোহাম্মদ আল মাহবুবের রিপোর্টে। ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর জনপ্রিয় হয়ে ওঠে ব্যবসায়ীদের কাছে। 2006 সালে বন্দর পরিচালনার জন্য পানামা পোর্ট লিংক লিমিটেডকে 25 বছরের জন্য লিজ দেয় সরকার। অবকাঠামো নির্মাণ সহ রাস্তাঘাট তৈরিতে সময় দেয়া হয় 4 বছর, কিন্তু প্রায় 10 বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি অবকাঠামো উন্নয়নের কাজ। এতে পণ্য আমদানির খরচ বাড়ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। পানামার ভিতরে তো আছে, পানামা সাইড দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা একেবারে অচল। আমরা যত দ্রুত সময় পারি আমরা মালামালগুলো খালাস দিতে চেষ্টা করি, কিন্তু পানামার অবকাঠামোগত উন্নয়ন না থাকার কারণে এগুলো হয়ে ওঠে না। আমাদের দেখা যাচ্ছে 15-20 টাকা প্রতিদিন আমাদের পাথরের উপর বেশি কষ্ট পড়ছে। অন্যদিকে খানাখন্দকে ভরা রাস্তার কারণে বেকায়দায় পড়তে হচ্ছে ট্রাক চালকদের। 5 নম্বর গেট থেকে জিরোবাট পর্যন্ত পুরোটাই ভাঙা, কোনো গাড়ি ঘোড়া যেতে পারছে না, অনেক জ্যাম। এর ফলে গাড়িগুলো ইমার্জেন্সি বের করা যাচ্ছে না। শুরুতে রাজস্ব আদায়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকলেও বর্তমানে এই বন্দর 4 নম্বরে নেমে এসেছে বলে জানান এই ব্যবসায়ী নেতা। আমাদের বিওটি ভিত্তিতে পানামা পোর্ট লিংকে দেওয়ার পরে যেভাবে ডেভেলপমেন্ট করার কথা ছিল শিডিউল অনুযায়ী সেই ডেভেলপমেন্ট না করার কারণে কাস্টমের বিভিন্ন অবহেলার কারণে আজকে কাস্টম সোনা মসজিদ স্থল বন্দর 4র্থ পর্যায়ে চলে গেছে। তবে পানামার এই কর্মকর্তা সমস্যা থাকলেও প্রায় 80% কাজ শেষ হয়েছে দাবি করে অবকাঠামো উন্নয়নের বাকি কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানান। পানামার অভ্যন্তরে যেসব কাজগুলো হচ্ছে তার 80% মোটামুটি কাজ শেষ হয়েছে। আমরা আশা করছি আগামী ডিসেম্বর 31 মধ্যে কাজগুলো শেষ হবে। এই বন্দর দিয়ে মূলত চাল, গম, পেঁয়াজ, পাথর, ফ্লাই অ্যাশ, পোল্ট্রি ফিড ও ফলসহ বিভিন্ন পণ্য আমদানি হয়। সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু নির্মাণে যে পাথর লাগবে তার বড় একটি অংশ আমদানি হবে এই বন্দর দিয়েই। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যগণ। আজকের বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। দর্শক, আবারও পৌর নির্বাচনের খবর। নির্বাচন পেছানো, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো সহ রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবির প্রেক্ষিতে কমিশন সভায় সিদ্ধান্ত হতে পারে আজ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে আছেন রিপোর্টার রামিম হাসান। সেখানকার সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। রামিম, স্বপ্না, আপনি এই বিষয়টি জানেন যে গতকালকে কিন্তু প্রধান যে রাজনৈতিক দলগুলো সেগুলো নির্বাচন কমিশনে এসেছিল এবং তাদের বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার বৈঠক করেছেন এবং বৈঠকের পরে প্রত্যেকটি নির্বাচনের অংশ নিতে যাওয়া যে দলগুলো, সে দলগুলোর যে বিভিন্ন রকম দাবি তাদের ছিল এবং তার মধ্যে প্রথমে গতকালকে যে দলটি এসেছিল জাতীয় পার্টি, তাদের মূল দাবি যেটা গতকালকে ছিল সেটি হচ্ছে যে আসন্ন পৌর নির্বাচন, সেখানে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে শেষ সময় সেটি যেন একটু বাড়ানো হয়। কারণ তাদের দাবি যে এই নতুন পদ্ধতিতে, অর্থাৎ যেহেতু এখানে পৌর মেয়ররা দলীয় ভিত্তিতে এখানে মনোনয়নের মাধ্যমে এখানে অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে দল থেকে সিদ্ধান্ত এবং পাশাপাশি মনোনয়ন ফর্ম বিতরণ, একই সাথে মনোনয়ন দেয়া, সবকিছু মিলিয়ে একটু সময় বেশি লাগার কারণে তারা আশা করছিলেন যে নির্বাচন কমিশন একটি এরকম সিদ্ধান্ত নেবেন যেখানে অন্তত 10 দিন সময় বাড়িয়ে দেয়া হবে। পাশাপাশি তাদের আরেকটি দাবি যেটি ছিল যে এই নির্বাচনে যাতে সংসদ সদস্যরা তারা যাতে যখন মাঠ পর্যায়ে প্রচারণা শুরু হবে, অর্থাৎ প্রতীক নিয়ে যে প্রচারণা, তখন যেন তারা প্রচারণায় অংশ নিতে পারেন। এবং এরপরে বিএনপি এসেছিল, বিএনপির পক্ষ থেকে কিন্তু একই দাবি জানানো হয়েছে, অর্থাৎ প্রচারণার সুযোগ চাচ্ছেন তারা চাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে, বিএনপি বলছে যে নির্বাচনটা যাতে পিছিয়ে দেওয়া হয় এবং পুনঃ তফসিলের মাধ্যমে সেই নির্বাচন পেছানোর তারা দাবি করেছেন অন্তত 15 দিন।
আর আওয়ামী লীগের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে সেটিও সংসদ সদস্যরা যাতে এই নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন সে বিষয়টি। তবে প্রধান নির্বাচন কমিশন যে বিষয়টি বলেছেন আজকে যে কমিশন সভায় সেখানে এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করবেন। তবে এখানে একটি বিষয় বলে রাখি, যে দাবিগুলো বিভিন্ন দলের কাছ থেকে এসেছে সবগুলো কিন্তু এখন যে আইনটি রয়েছে সেই আইনের পরিবর্তনের মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে হবে, অর্থাৎ সেখানে আইনের পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনার যেটি বলছেন যে এখানে আইনের পরিবর্তন হতে পারে, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু তাদের হাতে নেই। তারপরেও তারা আজকে যে কমিশন বৈঠক সেখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং আলোচনার মাধ্যমে আসলে তারা বোঝার চেষ্টা করবেন কোন বিষয়গুলো কতখানি পরিবর্তনের সুযোগ রয়েছে এবং সেখানে যদি আইনের কোনো পরিবর্তনের দরকার হয় বা আইনের পরিবর্তনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তারা আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন এবং আইন মন্ত্রণালয়ের সেই সুপারিশগুলো পাঠাবেন। তো মোটামুটি এখনো পর্যন্ত সেই বৈঠকটি শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৈঠকটি শুরু হবে। আমরা দেখেছি যে কয়েকজন কমিশনার ইতিমধ্যে নির্বাচন কমিশনে চলে এসেছেন এবং সকাল 11টার সময় সেই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। তো সেই বৈঠকে আসলে মূলত এই বিষয়গুলো থেকে কিছু সিদ্ধান্ত আসবে বলে আমরা প্রত্যাশা করছি এবং আমরা চেষ্টা করব দিন শেষে প্রধান নির্বাচন কমিশনার না হলেও যাতে কোনো একজন নির্বাচন কমিশনারের সাথে কথাগুলো বলে বিষয়গুলো সম্পর্কে একটা নিশ্চিত ধারণা পাওয়া যায়। তো মোটামুটি স্বপ্ন এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, নির্বাচন পেছানো, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো সহ রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবির প্রেক্ষিতে আজ নির্বাচন কমিশনে বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এই বিষয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রামিম হাসান। পল্টন থানার নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের কোনো আদেশ দেয়নি আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের দেয়া 3 মাসের জামিন বহাল আছে। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে উভয় পক্ষের শুনানি শেষে হলেও কোনো আদেশ দেননি আদালত। এতে এই 3 মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকায় তার মুক্তিতে আইনগত আর বাধা থাকলো না বলে জানিয়েছেন ফখরুলের আইনজীবীরা। গত 24 নভেম্বর নাশকতার এই 3 মামলায় মির্জা ফখরুলকে 3 মাসের জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চলতি বছরের জানুয়ারিতে হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগ এনে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন পুলিশ। রাজশাহীতে বেশিরভাগ বেকার ও হতদরিদ্র নারীদের উপার্জনের মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে হস্তশিল্পের কাজ। ঘরে বসেই এ কাজে ব্যস্ত সময় পার করছেন নারীরা। তবে ব্যাংক ঋণের নানা সমস্যায় মাঝপথে আটকে যাচ্ছে এই শিল্পের উদ্যোক্তারা। অবশ্য ব্যাংক কর্মকর্তাদের দাবি, নবীন উদ্যোক্তাদের ঋণ পরিশোধে গাফিলতি আর এ বিষয়ে প্রশিক্ষণের অভাবে এটি হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। সুই সুতার প্রতিটি বুননে স্বপ্নের ফুল ফোটে পরিশ্রমী এই নারীদের মনে। গৃহস্থালী কাজের ফাঁকে ভবিষ্যতের চিন্তায় দরিদ্রতাকে জয় করতেই মনোযোগী তারা। রাজশাহী শহরে 2টি উইমেন বিজনেস ফোরাম আর শত শত ব্যক্তি উদ্যোগে কাজ করছেন নারীরা। তৈরি করছেন কাঁথা, অ্যাপ্লিকে শাড়ি, বেডশিট সহ ঘর সাজানোর শোপিসও। রাজশাহী বিজনেস ফোরামগুলোর তথ্য মতে গৃহস্থালী কাজের পাশাপাশি এ কাজে বাড়তি আয় করছে প্রায় 15,000 নারী শ্রমিক। বিছনা চাদরে পাই 500 থেকে 600, 3 পিসে পাই হচ্ছে 300-400, শাড়িতে পাই 400। কাজ করে মানে সংসারের আশেপাশে যে আয়টা করি আমরা, তা আমাদের সংসারে অনেক কাজে লাগে। কিন্তু এ কাজে স্থানীয় ও দেশি বিদেশি বাজার থাকা সত্ত্বেও নারী উদ্যোক্তারা প্রয়োজনীয় ও চাহিদা মাফিক ঋণ পাচ্ছেন না। ট্রেনিং এ বলে যে উদ্যোক্তাদের জন্য অনেক সুবিধা আছে, কিন্তু ব্যাংকে গেলে অনেক রকম অসুবিধা দেখা যায়। এই ক্ষেত্রে আমরা চাই যেন ওনারা আমাদেরকে এভাবে সাপোর্ট করে যে আমাদের 5 লাখ ইনভেস্ট আছে, আমাদেরকে উনি 8 লাখ দিক বা আরো বেশি দিক। এই বিষয়ে বেসরকারি কোনো ব্যাংক কথা বলতে না চাইলেও জনতা ব্যাংকের এই কর্মকর্তা জানালেন, নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ পরিশোধে সচেতনতার অভাব রয়েছে। তারা মনে করছে লোন নিয়ে কিভাবে দিব, কিভাবে পরিশোধ করব, এটা কি কাজেই বা কেমন করে লাগাবো, এটা সুদের হারই বা কত, এই জন্য বিভিন্ন সমস্যার কারণে হয়তো আগানো যাচ্ছে না বা তারাও আগে আসতে পারছে না। এদিকে রাজশাহী শহরে উইমেন বিজনেস চেম্বার ও ফোরামগুলো এখানে নতুন উদ্যোক্তা তৈরিতে বেকার নারীদের উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের আয়োজন করছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। বিশ্ব জলবায়ু সম্মেলনকে ঘিরে প্যারিসে পুলিশের সঙ্গে পরিবেশবাদীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 2 শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ফ্রান্সে বিশ্ব জলবায়ু সম্মেলন শুরুর একদিন আগে এ ঘটনা হয়। রোববার প্যারিসের বামপন্থী পরিবেশ কর্মীরা র্যালি বের করলে তাতে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী।
এ সময় পরিবেশবাদীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। এ ঘটনাকে জঘন্য মন্তব্য করে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন, যেখানে 13 নভেম্বরের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও ফুল দেওয়া হয়েছিল, সেখানে এ ধরনের ঘটনা দুঃখজনক। প্যারিসের জলবায়ু সম্মেলনকে ঘিরে বিশ্বব্যাপী 2000-এরও বেশি কর্মসূচি পালন করেছে পরিবেশবাদীরা। সোমবারের ওই সম্মেলনে বাংলাদেশ সহ 147টি দেশের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে জলবায়ু সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেই প্যারিস হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে বাতাক্ল হলে পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কঠোর নিরাপত্তার মধ্যে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের সাথে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এবং প্যারিসের মেয়র অ্যান হিদালগো উপস্থিত ছিলেন সেখানে। এ সময় নিরাপত্তা কর্মীরা হেলিকপ্টারে করে পুরো এলাকা টহল দিতে থাকে। বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তাও। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাতাক্ল গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। প্যারিস হামলার পর এখনও ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে। বিপিএল এর খবর। আজ বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস। 3 ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে থাকলেও চট্টগ্রাম মিশনে জয়ের ধারায় ফিরতে চান লোকাল বয় তামিম ইকবাল। অন্যদিকে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে থাকা বরিশাল বুলসও জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। প্রথম পর্বে ঢাকায় অনুষ্ঠিত 4টি ম্যাচের মধ্যে 3টিতে হেরে অনেকটাই ব্যাকফুটে তামিমের দল। বোলারদের বাজে পারফরম্যান্সের কারণে 2টি ম্যাচে নিশ্চিত জয়ের সুযোগও হাতছাড়া করেছে চট্টগ্রাম ভাইকিংস। তবে পুরনো স্মৃতি ভুলে চেনা পরিবেশ চেনা মাঠে হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে নতুনভাবে শুরু করতে বদ্ধপরিকর লোকাল বয় খ্যাত তামিম ইকবাল। আর সেই কারণে এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলনে দলের সবাই ছিলেন খুব সিরিয়াস। পাকিস্তানি ফাস্ট বোলার আমির ছাড়া আজমল, শফিউল কিংবা তাসকিন কেউ নিজেদের নামের পক্ষে ঢাকার ম্যাচগুলোতে সুবিচার করতে পারেনি। তবে চট্টগ্রামের মাঠে সবাই সম্মিলিতভাবে ভালো পারফর্ম করতে পারলে বরিশালের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন অধিনায়ক তামিম। হোম সাপোর্ট যেটা পাবেন, যেটা ঢাকায় হতো বা ঢাকার টিমকে যেভাবে সাপোর্ট করা হয় চিটংকে, ওই চিটংয়ে সাপোর্ট করা হবে, যে ওই এক্সট্রা এজগুলা থাকবে। বাট এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু প্লে গুড ক্রিকেট। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য টাইম দে নিড টু স্টেপ আপ। আর আই এম শিওর দে উইল, বিকজ আমির ছাড়াও আমাদের টিমে তাসকিন আছে, লেফট আর্ম স্পিনার আছে, শফিউল আছে, দে আর মাচ মোর কেপেবল। আই এম শিওর দে উইল ডু ওয়েল। আর আমির ইজ ভেরি স্পেশাল, আই এম ভেরি হ্যাপি, আই এম শিওর দে উইল ডু ওয়েল। আর যারাই লোকাল আছে, ফরেনার আছে, তারা পুরোপুরি চেষ্টা করতেছে ভালো করার, আর ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ওরা ভালো করবে। অন্যদিকে 3 ম্যাচের মধ্যে 2টিতে জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে বরিশাল বুলস। তারপরও সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেছে মাহমুদুল্লাহর দল, আর নিজেদের সেরাটা দিয়ে জয় নিশ্চিত করতে চান জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্বাগতিক দর্শকদের সমর্থন ওদের দিকে বেশি থাকলেও আমরা ভালো খেলার চেষ্টা করব। আশা করছি জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো আমরা। এখনো পর্যন্ত 3 ম্যাচে 2 জয় নিয়ে বরিশাল আছে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে। তাদের চেয়ে 1 ম্যাচ বেশি খেলা চট্টগ্রামের সংগ্রহ 2 পয়েন্ট। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনের আরেক ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট সুপারস্টার্স। বিপিএল এর 3য় আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি সিলেট। ঢাকা পর্বের দুঃসহ স্মৃতি ভুলে চট্টগ্রামে জয় পেতে মরিয়া মুশফিকের দল। অন্যদিকে এই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। বিপিএল এর গেল আসরেও দুর্দান্ত পারফর্ম করেছেন মুশফিকুর রহিম, কিন্তু ফাইনালে টিকিট পায়নি তার দল সিলেট রয়্যালস। এবার নতুন নামে সিলেট সুপারস্টার্সের হয়ে খেলেও সাফল্যের দেখা পাননি তিনি। বিপিএল এর এই আসরে 4 ম্যাচ খেললেও এখনো একটি ম্যাচেও জয় পায়নি সিলেট। ঢাকা পর্বের ব্যর্থতা ভুলতে তাই এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছে মুশফিকের দল। অন্যদিকে তারকার ছড়াছড়ি না থাকলেও এবারের আসরে দুর্দান্ত লড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাশরাফির দল। এই ম্যাচেও তাই জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তান ইংল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে সিরিজের 3য় ও শেষ টি-20তে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। শারজায় ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় রাত 10টায়। আগেই 2-0-তে সিরিজ নিশ্চিত করেছে 3 লায়ন্সরা।
ওয়ানডে সিরিজের পর টি-20তেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারল পাকিস্তান। এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে থ্রি লায়ন্সের মুখোমুখি হবে আফ্রিদিরা। যদিও পরিসংখ্যানের পাতা কথা বলছে ইংলিশদের পক্ষে। এখন পর্যন্ত দু দলের 12 বারের দেখায় মাত্র 3টি জয় পেয়েছে পাকিস্তান। আফ্রিদি টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারী হলেও বল হাতে নামের প্রতি সুবিচার করতে পারছেন না বোলাররা। ব্যাট হাতে ব্যর্থ শেহজাদ হাফিজরা। অন্যদিকে টানা জয় পাওয়া থ্রি লায়ন্সরা রয়েছেন ফুরফুরে মেজাজে। বাটলার ভিন্সরা রয়েছেন ছন্দে, নিয়মিত উইকেট পাচ্ছেন বোলাররাও। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লন্ডন ডার্বিতে জয়ের দেখা পায়নি কোনো দল। গোলশূন্য ড্র করেছে চেলসি ও টটেনহাম হটস্পার। তবে স্প্যানিশ লা লিগায় জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। এইবারের 2-0 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। হাহাকার থাকলেও ছিল হলুদ কার্ডের ছড়াছড়ি। শেষ পর্যন্ত দু দলের গোলরক্ষকদের শক্ত প্রতিরোধ আর স্ট্রাইকারদের ফিনিশিং এর অভাবে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহো ও পোচেতিনোর দল। এদিকে লা লিগার ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল এইবারের বিপক্ষে রোনালদো, বেল, রদ্রিগেজদের মিশেলে শক্ত আক্রমণ ভাগ নিয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। কিন্তু এত দৃঢ় আক্রমণ ভাগ দিয়েও গোলের জন্য বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয় লস ব্লাঙ্কোসদের। বেশ খানিকটা সময় নেয় অতিথিরা। ম্যাচের 81 মিনিটে এইবারে ড্যানি গার্সিয়া ফাউল করলে পেনাল্টি পায় মাদ্রিদিস্তানরা। সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন বেগম খালেদা জিয়া। সর্বোচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত। পৌর নির্বাচনে জয়ী হতে একক প্রার্থী নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। মনোনয়ন চূড়ান্ত করতে সন্ধ্যায় গণভবনে বৈঠক। সিলেটের চাঞ্চল্যকর শিশু সাইদ হত্যা মামলার রায় আজ। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশাবাদ বাদীপক্ষের। ভেজাল খাদ্যে সয়লাব। রাজধানীর বাজার বেশিরভাগ খাদ্যপণ্যে মিলছে বিষাক্ত রাসায়নিক। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। এবং আজ থেকে নির্ধারিত 6টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। নিশ্চিতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।